চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ১৩টি প্রশ্নের আজকের অতিথি হাকিম রুহুল আমিন মিলন, প্রভাষক হাকিম হাবিবুর রহমান ইউনানি মেডিকেল কলেজ ঢাকা, পাবলিকেশন সেক্রেটারি বাংলাদেশ ইউনানি মেডিকেল অ্যাসোসিয়েশন, জেনারেল সেক্রেটারি ওয়ার্ল্ড ইউনানি ফাউন্ডেশন বাংলাদেশ। আপনি একজন ইউনানি চিকিৎসক, আপনি প্রভাষক, আপনি পাবলিশার, আপনি সেক্রেটারি, সমস্ত কিছু মিলে ইউনানি চিকিৎসায় আপনি একজন প্রাচীন ব্যক্তি। তো ইউনানি চিকিৎসা বিজ্ঞানে চিকিৎসা পদ্ধতিটা আসলে কতটুকু গ্রহণযোগ্য মানুষের কাছে? আসলে ইউনানিতে আমরা যে চিকিৎসা করি সেই চিকিৎসাটা মূলত আমরা এই 4টি পদ্ধতি এখানে রয়েছে। একটা হচ্ছে আপনার ডায়েটোথেরাপি, অর্থাৎ প্রথমেই আমরা মানুষকে ঔষধ দিব না, আগে ডায়েট দিয়ে চেষ্টা করব। ডায়েটোথেরাপি, এরপর হচ্ছে আপনার রেজিমেন্টাল থেরাপি, এরপর হচ্ছে আপনার ফার্মাকোথেরাপি, অবশেষে হচ্ছে আপনার সার্জারি। ওকে, আপনারা প্রথমে একজন রোগীর ডায়েট নিয়ন্ত্রণ করে আপনারা চিকিৎসা শুরু করেন, কিন্তু রোগীর রোগ ডায়াগনোসিস করতে হয় রক্ত পরীক্ষার মাধ্যমে কিংবা আধুনিক এই যন্ত্রের মাধ্যমে তার শরীরের ভেতরে কি আছে। এই ডায়াগনোসিস ছাড়া আপনি তো নিশ্চিত হতে পারেন না তার সমস্যাটা কোথায়। তাহলে প্রথমে তাকে যে ডায়েট চার্টটা দিচ্ছেন সেটা কি অনুমানের উপর ভিত্তি করে দিচ্ছেন আপনারা? না, আমরা তো অবশ্যই তাকে আগে ডায়াগনোসিস করব, তারপর ট্রিটমেন্ট যাব আমরা। সেই ডায়াগনোসিসটা কিভাবে করছেন? সেটা কি অ্যালোপ্যাথিক ডাক্তারদের মেশিনারিজের উপর হেল্প নিচ্ছেন নাকি আপনাদের? আমাদের নিজস্ব একটি দর্শন রয়েছে। অর্থাৎ যেমন কোনো একজন মানুষকে যখন আমরা ট্রিটমেন্ট করব আর কি, তখন তাকে দেখবো আর কি, তার মানে তার বডি স্ট্রাকচার দেখবো আমরা যে উনি কেমন মানুষ। আমরা ইউনানি ফিজিশিয়ানরা মনে করি 4 ধরনের লোক আছে আর কি, হ্যাঁ, ফ্ল্যাগমেটিক, কলেরিক, এইভাবে আমার 4টা ক্যাটাগরি আছে আমাদের। সেই অনুযায়ী ভাগ করে কিন্তু পরবর্তীতে আমরা তাকে ডায়াগনোসিস করব, তাকে আমরা ক্লিনিক্যালি দেখব, এরপর তাকে আমরা প্রয়োজন হলে তাকে আমরা ল্যাবে পাঠাবো। সেই টেস্টগুলোকে একত্র করে আমরা তারপরে ট্রিটমেন্টে যাব। এই যে রেজিমেন্টাল থেরাপির কথা আপনি বলছেন, রেজিমেন্টাল থেরাপির অধীনে কতগুলো ব্যবস্থাপনা আসলে রয়েছে? অনেকগুলো ব্যবস্থাপনা এখানে রয়েছে। যেমন ধরেন আপনার হিজামা রয়েছে, লিচিং রয়েছে, ভেন সেকশন রয়েছে, ফোমেন্টেশন রয়েছে, তারপরে আপনার সিচ বাত রয়েছে, থেরাপিউটিক বাত রয়েছে। না, এই যে হিজামাটা কি আসলে? এক কথায় হিজামাটা খুব দেখি যে পাবলিসিটি। যদি এক কথাই বলি আমরা মুসলিম হিসাবে, তাহলে এটা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ। তবে এটা বলতে সবাই বুঝবে না, তো এটা হলে এক ধরনের মানে কাপ সদৃশ একটি আমরা ইকুইপমেন্ট বলতে পারি। ইকুইপমেন্ট কোথাও বসিয়ে সেখান থেকে আমরা ইনসিশন দিয়ে ব্লাড বের করে আমরা ওই যে ফেলে দেওয়া যে প্রক্রিয়াটা, এরপর শরীরে যে ডিটক্স হয়, এটা হচ্ছে মূলত হিজামা। এই হিজামার মাধ্যমে কি শরীরের বাড়তি কোলেস্টেরল দূর করা সম্ভব? হিজামার মাধ্যমে আসলে অনেক কিছু দূর করা সম্ভব। এটাও একটা যে হিজামা যদি আমরা করি তাহলে আমাদের যে ব্লাডের যে চ্যানেলটা আছে, অর্থাৎ আমাদের যে ভাস্কুলার সিস্টেমটা আছে, এটাকে পরিষ্কার করে দেবে, যার ফলে আলটিমেটলি আপনার সেই আপনি যে বললেন যে কোলেস্টেরল, সেটা সেক্ষেত্রেও এটা উপকার দেবে। হিজামা আর কাপিংয়ের মধ্যে কোনো পার্থক্য আছে কি? হ্যাঁ, একটা সূক্ষ্ম পার্থক্য। কাপিংটা কি? হ্যাঁ, কাপিংটা হলো আপনার এই কাপ সদৃশ যে কোনো মানে বস্তু দিয়ে যেভাবে করেন না কেন, সেটা আপনার স্টেশনারি কাপিং হতে পারে, স্লাইডিং কাপিং হতে পারে, ফায়ার কাপিং হতে পারে, ওয়েট কাপিং হতে পারে, ড্রাই কাপিং হতে পারে, কিন্তু যেটা হিজামা এটা শুধুমাত্র ওয়েট কাপিং, অর্থাৎ কেটে ব্লাড বের করতে হবে। পৃথিবীর অন্য কোনো দেশে বা পৃথিবীর উন্নত দেশে কি এই চিকিৎসাগুলো চালু আছে? এখন প্রায় ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম কান্ট্রিতে চালু আছে, বিশেষ করে আপনার ইউকেতে, ইউএসএতে, আবার আমাদের প্রাচ্যে যদি আসি আমরা, আপনার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চায়নায় ব্যাপকভাবে এটা চর্চা হচ্ছে। বিজ্ঞান যেভাবে এগিয়েছে, প্রতিনিয়ত যেভাবে চেঞ্জ হচ্ছে, ওষুধের ফর্মুলা চেঞ্জ হচ্ছে, নিত্য নতুন ওষুধ বের হচ্ছে, সেখানে আপনারা এই বিজ্ঞানের সাথে সেই আদি আমলের এই চিকিৎসাকে কিভাবে আপনারা আপ টু ডেট করছেন? আমি মনে করি যে আসলে এটা একটা কন্ট্রাডিক্টরি কোশ্চেন আর কি। আমরা একদম জন্ম থেকে বা আমরা আজকে থেকে আরও 200 বছর আগে থেকে কিন্তু আমরা খাবার খেয়ে আসতেছি, ভাত, মাছ, ডাল, এটা কিন্তু চেঞ্জ হয় নাই। তো সেই দিক থেকেও আমাদের যে চিকিৎসা পদ্ধতি, এটা রুট, সুতরাং এই রুটটা কখনোই আপনার মানে বিলীন হবে না আর কি। লিচ থেরাপিটা কি? লিচ থেরাপি যদি এক কথায় বাংলা ভাষায় বলতে হলো যোগ থেরাপি, অর্থাৎ যোগ দিয়ে চিকিৎসা করা। সেটা কিভাবে? এটা হলো ধরেন যে আমাদের আপনার জানেন যে অনেক সময় এই ডায়াবেটিসের কারণে ডায়াবেটিক ফুট হয়ে যায়, অর্থাৎ ওখানে অক্সিজেন অথবা ব্লাড সাপ্লাইটা বন্ধ হওয়ার কারণে ওখানে মানে গ্যাংগ্রেনাস অবস্থা সৃষ্টি হয়ে যায়।
সেখানে কিন্তু ব্লাডও আসে না, আবার খাদ্যও আসতে পারে না। লিচ যেটা করে সেটা হলো, লিচ যখন আমি এখানে অ্যাটাচ করাবো তখন লিচ একটা অ্যান্টিকোগুলেন্ট ছাড়বে এখানে, এটাকে হিরোডিন বলা হয়। এটা গিয়ে ওখানকার যে ব্লাড কোগুলেশন যে হয়েছে এটার এগেনস্টে কাজ করবে আর কি, থ্রম্বিনকে সে অ্যাটাচ করে নেবে। এর কোনো বৈজ্ঞানিক আসলে ভিত্তি আছে কি, গ্রহণযোগ্যতা আছে? আমি আপনাকে এটাই বলছি। আমি কি আপনার সঙ্গে একটা অভিজ্ঞতা শেয়ার করতে পারি? এই অল্প কয়েকদিন আগে, গত ফেব্রুয়ারিতে, ঢাকা মেডিকেল কলেজের একজন অধ্যাপক, যিনি ভাস্কুলার সার্জন, উনি আমাকে ফোন করলেন যে একটু রুহুল সাহেব আপনি ঢাকা মেডিকেলে আসতে হবে। আমি বললাম কেন স্যার? বলে যে আমার একটা পেশেন্ট আছে যাকে আমি গ্রাফটিং করছি, অর্থাৎ থাই থেকে আমি মাসেল নিয়ে এখানে চিকে গ্রাফটিং করছি, অর্থাৎ অনেক ক্যান্সারাস পেশেন্ট ছিল আর কি। কিন্তু এখানে আপনার ভেনাস কনজেশন হয়ে গেছে, মানে ব্লাড আসতেছে না। তো একমাত্র পদ্ধতি হলো এখানে লিচ করতে পারলে। উনি আবার পড়াশোনা করছে আমেরিকায়, ওখানকার প্রফেসররা বলছে যে এটা হলো সর্বশেষ প্রক্রিয়া এই ব্লাডের সার্কুলেশনটা আনার জন্য। তো ওনার ফোনে বাধ্য করে আমি ওনার এখানে গেছি এবং সেই পেশেন্টকে আমি লিচ থেরাপি, ওখানে ঢাকা মেডিকেলের আইসিইউর ভিতরে আমি লিচ থেরাপি করছি। থেরাপিটিক্যাল ব্যাথ বা ওষুধি গোসল, এটা আসলে কি, এর বেনিফিট কি? আচ্ছা, ঔষধি গোসল আসলে অনেক প্রকার রয়েছে। যেমন আপনার টার্কিশ বাথ রয়েছে, কোল্ড বাথ আছে, হট বাথ আছে, স্যান্ড বাথ আছে, এরকম অনেক ধরনের বাথ আছে। যেমন আপনারা দেখবেন অনেক সময় এই সমুদ্রের বালির মধ্যে অনেকে একদম গা মানে ভিতরে ঢুকিয়ে দিয়ে সে দিব্যি আসে আধা ঘন্টা 1 ঘন্টার মতো। তো এই যে স্যান্ডের মানে সি স্যান্ড যেগুলো আছে, এই সি স্যান্ডের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সে অ্যাবজর্বিং পাওয়ার তার অনেক বেশি। আমার কাছে মনে হয় আপনাদের এই ব্যবস্থাটা একজন সুস্থ রোগীর জন্যে, সুস্থ মানুষের জন্য আরও সুস্থ থাকার প্রক্রিয়া হিসেবে, দীর্ঘজীবী হওয়ার প্রক্রিয়া হিসেবে এগুলো গ্রহণ করলে ঠিক আছে, কিন্তু রোগের শুরুতে বা প্রাথমিক অবস্থায় কিংবা খুবই একটা খারাপ কন্ডিশনে একজন রোগী কি আপনাদের কাছে সম্পূর্ণভাবে নির্ভর করে নিশ্চয়তা পায়? আমি তো বলি যে এটা অবশ্যই নিশ্চয়তা, তার নিশ্চয়তা পাবে ইনশাল্লাহ। আপনারা ক্যান্সার পেশেন্টের চিকিৎসা কিভাবে করেন? আমরা এখনও এই দিক থেকে আমরা মানে কনফিডেন্টলি আপনাকে বলবো না যে আমরা ক্যান্সার পেশেন্টকে খুব ভালো মতো ডিল করতে পারছি। তবে আমরা ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে আমরা আমাদের যে প্রাচীন ব্যবস্থাপনাগুলো আমরা সেগুলো কিন্তু অ্যাপ্লাই করার চেষ্টা করছি আর কি। আপনারা হার্টে যার ব্লক আছে তার চিকিৎসা কিভাবে করেন? হ্যাঁ, একটা ভালো প্রশ্ন করছেন আপনি। আমরা এক্ষেত্রে কিন্তু আমরা ওই যে বললাম আমাদের ফার্মাকোথেরাপি এবং আমাদের রেজিমেন্টাল থেরাপিকে আমরা একসঙ্গে অ্যাপ্লাই করি। আপনি জানেন যে লিচের মধ্যে যেই আপনার বায়োকেমিক্যালগুলো রয়েছে এগুলো কিন্তু হার্টের যে মানে ব্লক হচ্ছে, যে আপনার যে প্লাগ জমা যাচ্ছে এটা কিন্তু সে ইরেজ করবে এখান থেকে। পাশাপাশি আমরা যে মেডিকেশন দিচ্ছি আমরা সেগুলো কিন্তু এটাকে আপনার এই অ্যাথেরোস্ক্লেরোসিসকে দূর করবে। আপনাদের একটি টার্ম হচ্ছে হুকনা, সম্ভবত হুকনার উপকারিতাটা কি, বা এই হুকনা টার্মটা আসলে কি? আচ্ছা, আমি বলছি হুকনা হচ্ছে আপনার, আমরা যারা খুব বেশি রিচ ফুড খাই, ঠিকমতো আমি একটা সুন্দর লাইফ লিড করি না, তাদের কী হয়, কনস্টিপেশন হয় না। তো হুকনা হচ্ছে এমন একটা প্রাকৃতিক পদ্ধতি যে আপনি পায়ুপথে অ্যানাল ক্যানালের ভেতর দিয়ে আপনি কোনো মেডিকেশন বা কোনো ওয়াটার প্রবেশ করিয়ে মল বের করে নেওয়া। অর্থাৎ এটা কোনো মেডিসিন প্রয়োজন হলো না আপনার, শুধুমাত্র একটি থেরাপিউটিক লিকুইড মলদ্বার দিয়ে প্রবেশ করিয়ে আপনি তাকে মল ত্যাগ করতে সাহায্য করলেন। চ্যানেল আই দর্শকের উদ্দেশ্যে আপনি এই অভিনব চিকিৎসা ব্যবস্থা এবং প্রাচীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে আরও কিছু বলবার থাকলে একটু দর্শকের উদ্দেশ্যে বলেন। জি, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কষ্ট করে এই কথাগুলো শুনছেন। আর আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, অসুখ হলেই ঔষধ নয়, ঔষধ গ্রহণের পূর্বে অবশ্যই আপনারা আমাদের যেই ঘরোয়া যে বিভিন্ন ব্যবস্থাপনাগুলো রয়েছে সেগুলা গ্রহণ করবেন, তাহলে ক্রনিক অনেক ডিজিজ থেকে আপনারা বেঁচে যাবেন। সকলেই ভালো থাকবেন।